ওয়েলকাম টু রুফ গার্ডেন। আমের গুটি ঝরে পড়া এটি হচ্ছে এই সময়টায় বাগানীদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। আমাদের এই গাছগুলোতে প্রচুর পরিমাণে মুকুল তো আসে ঠিকই, বা এর থেকে আমের গুটি সেটও হয় প্রচুর, কিন্তু 30 থেকে 50 দিন পর গিয়ে দেখা যায় যে প্রতিটি ডালে একটি বা দুটি আম রয়েছে, বা অনেক ক্ষেত্রে সেই আমও থাকে না। তো এর কারণ কি, বা এর থেকে আমরা কি করে প্রতিকার পেতে পারি, তো সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। তো হাই ফ্রেন্ডস, আমি রূপম, আর আপনারা দেখছেন গার্ডেনিং সংক্রান্ত আপনাদের প্রিয় চ্যানেল রুফ গার্ডেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আজকের এই ভিডিওটিকে কয়েকটি পার্টে ভাগ করব। প্রথম পার্টে আমরা জেনে নিব এই আমের গুটি ঝরে পড়ার কারণগুলো কি, কারণ এটি যদি আপনারা না জানেন তাহলে এর থেকে আপনি কি প্রতিকার নেবেন সেটিও বুঝতে পারবেন না। তো এই আমের গুটি ঝরে পড়ার প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে প্রাকৃতিক কারণ, অর্থাৎ প্রাকৃতিকভাবেই আপনার এই আমের গুটি ঝরে পড়বে। কারণ এই যে আমার পাশের গাছটি দেখছেন, এই গাছটিতে দেখুন কি পরিমাণে মুকুল এসেছিল, আর তার থেকে দেখুন কি পরিমাণ গুটিও সেট হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখুন, প্রতিটি ডালে আম রয়েছে 3টি 4টি, কোনো ডালে 1টি 2টি, বা কিছু ডালে 4 থেকে 5টি। এইগুলোও কিন্তু থাকবে না, কারণ গবেষণায় দেখা গিয়েছে যে আমের জাতি ভেদে বা প্রকার ভেদে এক একটি মঞ্জুরিতে, এই যে একটি মঞ্জুরি দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 1000 থেকে 6000 পর্যন্ত ফুল এসে থাকে। আর এর মধ্যে কিন্তু 90% উপরেই থাকে পুরুষ ফুল, যেগুলো স্বাভাবিকভাবে ঝরে পড়বে, আর স্ত্রী ফুলের সংখ্যা খুবই কম থাকে। যেমন এই এক একটি মঞ্জুরিতে প্রায় 30 থেকে 50টির মতো এই গুটিগুলো সেট হবে, কিন্তু একটি মুকুলে কোনোদিনও 30 থেকে 50টি ফল সেট হবে না। এক একটি মঞ্জুরিতে দেখবেন 1টি বা 2টি ফলই সেট হয়েছে। আর গবেষণায় দেখে গিয়েছে যে যে বছর এক একটি মুকুলে 1টি আম টিকবে, সেই সময়টাকেও ব্যাপক আমের ফলন হয়েছে বলেই ধরা হয়। তাহলে বুঝতেই পারছেন যে আপনার গাছে যদি এক একটি মুকুলে 5 থেকে 6টি ফল থাকে, তার থেকে যদি ঝরে পড়ে লাস্টে 1টি বা 2টিও থাকে, সেটি স্বাভাবিক। কারণ এই যে ছোট গাছগুলো টবে রয়েছে, এর ধারণ ক্ষমতা এতটুকু, তাই আপনি হাজার চেষ্টা করলেও বা অনেক কিছু স্প্রে করলেও কিন্তু এর থেকে বেশি আম আপনি টেকাতে পারবেন না। কিন্তু ভ্যারাইটি ভেদে কোনো কোনো গাছে যদি একটি থোকায় 5 থেকে 6টি আম থেকে যায়, দেখবেন সেই আমগুলোর সাইজ ছোট হয়। তাই যারা কমার্শিয়ালি চাষ করে তারা দেখবেন নিজের থেকেই স্বাস্থ্যবান এবং বড় বড় আমগুলোকে রেখে বাকিগুলোকে থিনিং করে দেয় বা কেটে বাদ দিয়ে দেয়। তো তাহলে বুঝতেই পারছেন যে প্রাকৃতিক কারণেই আপনি হাজার চেষ্টা করলেও বা আপনি যাই স্প্রে করুন না কেন, যাই খাবারই দেন না কেন, আম কিন্তু এমনিতেই ঝরবে। তাই এতে এত চিন্তার কোনো কারণ নেই। কারণ এই যে গাছটি দেখছেন, এই গাছটিতে আমি এইমাত্রই গুনে দেখলাম 23টি এরকম পুষ্পমঞ্জরি রয়েছে। তো ভেবে দেখুন, এই গাছটি মাত্র একটি 14 ইঞ্চির গ্রো ব্যাগে রয়েছে। এই গাছটি কি যে 22 থেকে 23টি যে পুষ্পমঞ্জরি রয়েছে, সেখানে যদি একটি করে আমও টিকে যায়, তাহলে এই গাছটিতে যদি 23টি আম থাকে আর এক একটি আমের সাইজ হয় 600 থেকে 700 গ্রাম, সেটি কি এই গাছের ক্ষেত্রে ধরে রাখা সম্ভব? আপনারাই বলুন, এটা কিন্তু সম্ভব নয়। তাই প্রাকৃতিক নিয়মে দেখবো আমি এই গাছটিতে সবশেষে আম টিকেছে 10 থেকে 12টি। তাই বলে কি আমরা এই গাছগুলোকে কিছু স্প্রে করব না বা এটিকে ঠেকানোর চেষ্টা করব না? অবশ্যই করব। তো সেটি কি এই ভিডিওর পরের দিকে আসছে। তো প্রথম কারণটি গেল প্রাকৃতিক কারণ। দ্বিতীয় কারণটি হচ্ছে পট নির্বাচন, বা আপনার গাছটি ঠিক কত ইঞ্চি পটে রয়েছে। এবার ধরুন একটি 3 থেকে 4 বছরের আম গাছ আপনার ছোট্ট একটি 12 ইঞ্চি পটে রয়েছে। তো গাছগুলো ভেজিটেটিভ গ্রোথ তো নেবে ঠিকই, কিন্তু সেই গাছে কিন্তু বেশি ফল সে ধরে রাখবে না, কারণ এর রুট বাউন্ড হয়ে যাবে বা পর্যাপ্ত পরিমাণ সে জল পাবে না, খাবার পাবে না। তো এর জন্যই মুকুল তো প্রচুর আসবে ঠিকই, কিন্তু দেখবেন যে তার থেকে ফল লাস্টের দিকে 1টি বা 2টি টিকেছে। তাই গাছগুলোকে 2 বছর অন্তর অন্তর কিছুটা বড় পটে দেওয়ার চেষ্টা করবেন, আর রুটগুলোকে প্রুন করে দেবেন। তো এই সঠিক পাত্র নির্বাচনও কিন্তু আমের গুটি কতটা সেট হবে বা না হবে তার উপর পরোক্ষভাবে নির্ভর করে। তৃতীয় যে পয়েন্টটি হলো সেটি হচ্ছে জলের অভাব। এই সময় যদি গাছে এক বেলা জলের অভাব হয়, তাহলেও দেখবেন এই আমের গুটিগুলো ঝরে যাচ্ছে। কারণ ওয়াটার ম্যানেজমেন্ট যদি এই সময় ঠিক না থাকে, গাছের গোড়া যদি শুকিয়ে যায়, বা আপনি কোনোদিন জল দিতে ভুলে গেলেন আর গাছের গোড়া যদি শুকিয়ে একদম খটখটে হয়ে যায়, তাহলে গাছের উপরে ব্যাপক পরিমাণে স্ট্রেস চলে আসবে। আর সেক্ষেত্রে কিন্তু এই আমগুলো ঝরে পড়বেই পড়বে। দেখবেন হয়তো সেদিন ঝরলো না, কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে দেখবেন সেই গুটিগুলো ছোট ছোট হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। তাই এ সময় যাতে জলের অভাব একদমই না হয়, সেদিকে কিন্তু খুব গুরুত্ব দিতে হবে। আর বন্ধুরা, আরেকটি কারণ হচ্ছে গাছে খাবারের অভাব। তো আমরা কিন্তু এই সময়টায় গাছের কোনো খাবার দিই না। আর যে কোনো গাছের, সে আম গাছই হোক বা অন্য গাছই হোক, এর কেয়ার গুলো কিন্তু একটি লং প্রসেস। রাতারাতি আপনি কোনো ম্যাজিক স্প্রে করে বা কোনো খাবার প্রয়োগ করে কিন্তু আপনি ফল টিকাতে পারবেন না। এটাকে সারা বছর ব্যাপী একটি নিয়ম মেনে যত্ন নিতে হবে। তো
এই গাছগুলোতে কিন্তু শীতের আগে গাছের গোড়ায় খাবার দিয়ে দিয়েছিলাম। তো সেই খাবারটি কিন্তু এই গাছটিকে ধীরে ধীরে খাবারের যোগান দিয়ে যাচ্ছে, কারণ পুরো শীতটা এই গাছটি ডরমেন্সিতে ছিল, সে সময় সে সেই খাবারগুলোকে ঠিকঠাক গ্রহণ করেনি। তো এখন কিন্তু সেই যে আগের খাবারগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু কাজে লাগছে। তাই সঠিক সময়ে গাছে খাবার প্রদানও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সবশেষে আরেকটি কারণ বলছি যে এই সময় বিভিন্ন ধরনের ছত্রাক এবং রোগ পোকার আক্রমণ। আর সেটি কি, যেমন ধরুন এই সময় এই আম গাছে সবচেয়ে বড় যে রোগটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে পাউডারি মিলডিউ। আর পাউডারি মিলডিউ কি, দেখুন এই পাশে আমি একটি ছবি দিয়ে দিলাম। এখানে দেখুন এই যে আমের মঞ্জুরিগুলো আছে, এখানে এরকম ফ্যাকাশে সাদা টাইপের ছোপ ছোপ জিনিসগুলো আক্রমণ করে। আর সেগুলো কিন্তু আপনার মুকুলকে একদম ধীরে ধীরে পুরোটাই নষ্ট করে দিবে, বা দু একটি আমও যদি টেকে সেটি বিকৃত আকারের হবে, অর্থাৎ উপরে দেখবেন এবড়ো থেবড়ো বা ঠিকঠাক আপনি আমের কালার পাবেন না, আর ফলের গুণমানও খুব খারাপ হবে। তাই এই পাউডারি মিলডিউ এর হাত থেকেও কিন্তু এই গাছগুলোকে বাঁচাতে হবে। আর আরেকটি বড় কারণ হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। ধরুন এই সময় যদি প্রচন্ড পরিমাণে শিলাবৃষ্টি বা ঝড় হয়, তাহলে এই ছোট ছোট আমগুলোর উপর যদি কোনো পাথরের আঘাত লাগে, তাহলে আপনি হাজার চেষ্টা করলেও এই আমগুলোকে কিন্তু টেকাতে পারবেন না। আর আরেকটি পয়েন্ট হচ্ছে এই সময় প্রচন্ড তাপদাহ। দেখুন এই সময় কিন্তু উষ্ণতা দিনকে দিন বেড়েই চলছে। আর ছাদের উপরে যারা আমরা গাছ করি ছোট্ট একটি পটে, সেই গাছগুলোর উপরে সারাদিন এত কড়া রোদ পড়ে যে এই ছোট ছোট আমগুলো কিন্তু সেটা সহ্য করতে পারে না। তাই প্রপার ব্যাগিং এর মাধ্যমে আমগুলোকে রক্ষা করতে পারি, অথবা যাদের কাছে 50% গ্রিন নেট রয়েছে তারা যদি উপর দিয়ে একটি হালকা শেড দিয়ে দেন, তাহলে দেখবেন এই আমের ঝরাগুলো রোধ করতে পারেন। আর এই গ্রিন শেডটি আপনারা আমের সাইজ মোটামুটি যদি পিংপং বলের সাইজ বা এইটুকু সাইজ যখন হয়ে যাবে, তখন অটোমেটিক আমগুলো ঝরবে না। এখনই হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ পিরিয়ড। তাই এই সময়টা যদি আমরা হালকা গ্রিন নেট উপর দিয়ে দিতে পারি, তাহলেও কিন্তু আপনি আমের গুটি অনেকটাই বেশি সেট করাতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন যে আমের গুটিগুলো কি কারণে ঝরে পড়তে পারে। তো যাই হোক, এবার এর থেকে আমরা কি করে প্রতিকার পাবো সেগুলো একটু একটু করে আলোচনা করছি। তো এই সময় বিশেষ কিছু খাবার, বিশেষ কিছু ধরনের কেমিক্যাল স্প্রে করলে কিন্তু এই আমের গুটি ঝরা রোধ অনেকটাই করা যায়। তো সেগুলো কি আমি পরে আসছি। তো তার আগে আমি বেসিক কেয়ারগুলো কয়েকটি বলে নিচ্ছি, যেগুলো আপনার কোনো কিছু বাইরের থেকে প্রয়োগ করতে হবে না। নর্মাল এই কেয়ারগুলো করলেও আমের গুটি অনেকটাই ঝরা রোধ করতে পারবেন। তো প্রথমত হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট। তো একটু আগে আমি বললাম যে ওয়াটার ম্যানেজমেন্টে যদি ঠিকঠাক করেন, তাহলে কিন্তু এই গাছের উপরে কোনো সময় স্ট্রেস আসবে না, আর গাছ সঠিকভাবে জলের যোগান পেয়ে যাবে। কারণ মনে রাখবেন, গাছ তার সমস্ত খাবার কিন্তু এই জলের মাধ্যমেই, জাইলেম এবং ফ্লোয়েম বাহিকার মাধ্যমে সারা দেহে ছড়ায়। তাই জলে যদি সেই গাছ ঠিকঠাক যোগান না পায়, তাহলে কিন্তু খাবারগুলো প্রতিটা আমের গুটি বলুন বা পাতায় বলুন, কোথাও কিন্তু খাবার সে ঠিকঠাক পৌঁছতে পারবে না। ফলে স্বাভাবিকভাবে কিন্তু ফলগুলো ঝরে পড়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। তাই জলের ব্যবস্থাপনাটা ঠিক রাখুন। পারলে সকালে একবার এবং সন্ধ্যার দিকে একবার জল দিন। আর ভর দুপুরে কড়া রোদে কিন্তু কোনো সময়ই জল দেওয়ার চেষ্টা করবেন না। তো এটি গেল। দ্বিতীয়ত, এই প্রচন্ড রোদের থেকে গাছকে বাঁচাতে গেলে আপনি কৃত্রিমভাবে এই গাছের উপরে কোনো একটি স্প্রেয়ারের মাধ্যমে প্লেন নর্মাল যে জলটি রয়েছে সেটা কিন্তু স্প্রে করতে পারেন। এতে গাছের উপর যে ট্রেস পড়ে সেটা কিন্তু অনেকটাই দূর হবে। কারণ আপনারা লক্ষ্য করে থাকবেন যে এই সময় যদি একটি বৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু গুটি সেট হওয়ার হার অনেকটাই বেড়ে যায়। তাই যদি বৃষ্টি না হয়, তাহলে কৃত্রিম উপায়ে একটি জলের স্প্রেয়ারের মাধ্যমে আপনি দিনে দুবার হলে খুব ভালো হয়। আর যদি আপনার সময় না কুলোয়, তাহলে দিনে অ্যাটলিস্ট একবার, সেটি হচ্ছে ভর দুপুরে নয়, হয় সকালবেলা 9টা থেকে 10টার দিকে, অথবা বিকেলবেলা 4টা সাড়ে 4টার দিকে যখন সূর্যের তাপ কিছুটা কমে যাবে, সেই সময় একবার এই গাছগুলোকে স্প্রে করে ভিজিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার গুটি সেট হওয়ার চান্স অনেকটাই বেশি হবে। তো বন্ধুরা, এবার আসছি যে ঠিক এই সময় কি কি স্প্রে করলে বা কি কি কেমিক্যাল দিলে এই গুটিগুলো ঝরা রোধ অনেকটাই কমানো সম্ভব। তো তার মধ্যে প্রথম যে উপাদানটি হচ্ছে সেটি হচ্ছে এই যে দেখুন, প্ল্যানোফিক্স। আপনারা অনেকেই এটি দেখে থাকবেন, প্ল্যানোফিক্স। আর এর কম্পোজিশনটা হচ্ছে আলফা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড বা NAA। এটি কিন্তু গাছের ফলের গুটি সেট হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা ফ্লাওয়ারিং আনতেও খুব সাহায্য করে। তো এটিকে আপনার স্প্রে করার নিয়ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওভারডোজ হয়ে গেলে কিন্তু ভালোর থেকে ক্ষতির চান্সই বেশি। আর এটির ডোজ হচ্ছে প্রতি 4 লিটার জলে 1 ml, অর্থাৎ একটি 16 লিটারের যদি ড্রাম থাকে, সেখানে আপনি 4 থেকে 4.5 ml এই প্ল্যানোফিক্স প্রয়োগ করবেন, তাহলে কিন্তু যথেষ্ট। এর থেকে না কম না বেশি। বেশি স্প্রে করলেও কিন্তু আমের গুটি তো সেট হবেই না, ঝরে পড়বে। আর এটি স্প্রে করার সময় কখন? এই যে দেখুন, এখন যে আমের সাইজগুলো রয়েছে, অর্থাৎ মটর দানার মতো সাইজ রয়েছে, এই সময় একবার স্প্রে করবেন। আর
দ্বিতীয় স্প্রেটি করবেন এই আমগুলো যখন অনেকটা পিংপং বলের মতো সাইজ হবে, অর্থাৎ অনেকটা এই সাইজের হবে, সে সময় আরেকবার স্প্রে করবেন। তাহলে কিন্তু আমের গুটি ঝরা অনেকটাই রোধ হবে। আর প্ল্যানোফিক্স স্প্রে করার ঠিক 2 থেকে 3 দিন পর যেটি স্প্রে করবেন সেটি হচ্ছে এই যে ন্যানো ইউরিয়া। আর বন্ধুরা, যদি এই ন্যানো ইউরিয়া না পান তাহলে নর্মাল যে 20% ইউরিয়া রয়েছে সেটি জলের মধ্যে প্রতি লিটার জলে 1 গ্রাম গুলিয়ে স্প্রে করলেও কিন্তু একই কাজ করবে। তবে এটা পেলে, এটি যেহেতু অ্যাডভান্স তাই বেশি কাজ করবে, তবে এটি না পেলেও আপনি দ্বিতীয় পন্থা অবলম্বন করতে পারেন, তাতেও প্রায় সেম রেজাল্টই পাবেন। আর এটির ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 1 ml। এটিও 2 বার স্প্রে করবেন, ওই একই এই প্ল্যানোফিক্স স্প্রে করার 3 দিন পর। একবার এই ছোট ছোট মটর দানা সাইজের গুটির সময়, আর আরেকবার যখন পিংপং বলের সাইজ হবে ঠিক সেই সময়। আর মনে রাখবেন, এই প্ল্যানোফিক্সের সঙ্গে কিন্তু অন্য কোনো কিছু মিশিয়ে স্প্রে করবেন না, এটি কিন্তু করা ঠিক নয়। কারণ এই প্ল্যানোফিক্সটাকে সিঙ্গেল ভাবে স্প্রে করারই চেষ্টা করবেন। আর এটি ভর দুপুরে করার মধ্যে স্প্রে করবেন না, হয় খুব ভোরবেলা অথবা সূর্য ডুবে দেওয়ার ঠিক আগ মুহূর্তে, যখন সূর্যের তাপের প্রখরতা অনেকটা কমে যাবে সে সময় স্প্রে করবেন। আর তার ঠিক 2 থেকে 3 দিন পর যেটি স্প্রে করবেন সেটি হচ্ছে এই যে দেখুন, এটি একটি অনুখাদ্য মৌমিন, অথবা এই যে দেখুন, আর এটি হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স। এই দুটোর থেকে যে কোনো একটি হলেই হবে, দুটি খুব ভালো অনুখাদ্য। এর থেকে যে কোনো একটি আপনারা নিন প্রতি লিটার জলে 1 গ্রাম, আর তার সঙ্গে নিয়ে নিন এক্সট্রা 20% বোরন। আর এই বোরন কিন্তু আমের গুটি সেট হতে বা আমগুলো যে কিছুটা পরিণত হলে ফেটে যায় সেইগুলোকে রোধ করতে খুবই সাহায্য করে। তো এটিও 2 বার স্প্রে করবেন, ওই একই এই প্ল্যানোফিক্স এবং ন্যানো ইউরিয়া স্প্রে করার ঠিক 2 দিন বা 3 দিন গ্যাপে এই দুটিকে কিন্তু আপনারা একসঙ্গেও মিশিয়ে স্প্রে করতে পারেন। তো এটিও 2 বার স্প্রে করবেন। আর 15 থেকে 20 দিন অন্তর অন্তর আপনি 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ স্প্রে করে যাবেন। তাহলেও কিন্তু এই ফলগুলোর গুণমান খুব ভালো হবে। আর জানেন, ফুল ফল আনতে গাছে পটাশিয়ামের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই পটাশের যোগানটা যদি আমরা ঠিকঠাক দিয়ে যাই তাহলে এই ফলগুলোর গুণমানও যেমন ভালো হবে, আর ফলের আকার ভালো হবে, ফলের মিষ্টতা বেশি হবে, এগুলো সবই মেনটেন হবে। আর বন্ধুরা, সবশেষে আসি, এই গাছকে একদম রোগমুক্ত রাখতে রাখবে। তাই আপনাদের আগেও বলেছিলাম যে যখন মুকুল আসা শুরু হবে ঠিক সেই সময় থেকে এই গাছগুলোতে যাতে ঠিকঠাক পোকামাকড়ের আক্রমণ না হয়, তো সেই দিকে লক্ষ্য রাখতে লাগে। তাই মুকুল আসার ঠিক আগে, শুরু হওয়ার আগেই যে কোনো একটি পেস্টিসাইড, যেমন প্রোফেনোফস এবং সাইপারমেথ্রিন কম্পোজিশনের প্রোফেক্স সুপার, আর তার সঙ্গে যে কোনো একটি নর্মাল ফাঙ্গিসাইড, সেটি ম্যানকোজেব এবং কার্বেন্ডিজাইম গ্রুপের সাফ হোক বা বাংলাদেশি বন্ধুদের ক্ষেত্রে যেটা ম্যানশোর, তো সেটিকে স্প্রে করে দিয়েছিলেন। তাতে কিন্তু এই গাছটি রোগমুক্তভাবে বেড়ে উঠেছে। কিন্তু এই সময় যে সমস্যাটি হয় যে মুকুলে এক্সট্রা এক ধরনের রোগের আক্রমণ হয়, সেটা হচ্ছে পাউডারি মিলডিউ। সেটা কিন্তু কিছুক্ষণ আগেই বললাম। আর এই পাউডারি মিলডিউ কিন্তু এই ধরনের নর্মাল ছত্রাকনাশকে কিন্তু যাবে না, এর জন্য চাই সালফার বেস যে কোনো ফাঙ্গিসাইড। যেমন আমি স্ক্রিনে একটি ছবি দিয়ে দিলাম, এটি হচ্ছে সালফেক্স। এটি হচ্ছে ইন্ডিয়াতে পাওয়া যায়। বাংলাদেশি বন্ধুরাও দেখবেন যে এই সালফার কম্পোজিশনের কোন ফাঙ্গিসাইড রয়েছে, সেটি প্রতি লিটার জলে 1 গ্রাম নিয়ে যদি এই সময়টা একবার স্প্রে করে দেন তাহলে কিন্তু এই পাউডারি মিলডিউয়ের আক্রমণ এই গাছে হবে না। আপনার আমগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর বন্ধুরা, আমের গুটি এই যে স্টেজে রয়েছে, অর্থাৎ মটরের দানা, আর যখন যেটি পিংপং বলের আকারে সাইজ হবে, এই সময় কিন্তু 2 বার একটি পেস্টিসাইড আর একটি ফাঙ্গিসাইডের মিক্স করে এই গাছগুলোকে স্প্রে করে দিতে হবে। কারণ এই সময় কিন্তু বিভিন্ন ধরনের চুষি পোকার আক্রমণ হয়, অর্থাৎ এই ছোট ছোট গুটিগুলোতে সেই ডিম পেড়ে যায় এবং সেই লার্ভাগুলো ভিতরে বড় হয় এবং আমগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি বাইরের থেকে হয়তো বুঝবেন না, কিন্তু এর ভিতরে কিন্তু অলরেডি লার্ভা বড় হতে থাকে। আমটি পূর্ণাঙ্গ হলে সেটি ফুটো করে বেরিয়ে আসে, আর আমের গুণমান কিন্তু খারাপ করে দেয়। তাই এই সময় এই আমের মটর দানা যখন সাইজ রয়েছে ঠিক এই সময় একবার স্প্রে করুন যে প্রোফেনোফস এবং সাইপারমেথ্রিন কম্পোজিশনের কোনো একটি পেস্টিসাইড, অথবা ইমিডাক্লোরপিড কম্পোজিশনের যে কোনো একটি পেস্টিসাইড সেটা নিন, আর একটি ফাঙ্গিসাইড নিন, সেটি হচ্ছে সাফ হতে পারে, ম্যানশোর হতে পারে, যে কোনো, সেটিকে একবার স্প্রে করে দিন। তাহলে দেখবেন এই আমগুলোর কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর বন্ধুরা, আমগুলোকে খুব সুন্দর উজ্জ্বল চকচকে বানাতে বা আমের কোয়ালিটি বাড়াতে সেগুলো কি যত্ন পরিচর্যা করতে হয় সেগুলো নিয়ে না হয় পরবর্তীতে আরেকটি বিস্তারিত ভিডিও বানাবো। আপাতত আমের এই গুটি ঝরাটি রোধ করার উপরে ভিডিও বানানোর খুব দরকার মনে করেছিলাম, তাই এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করলাম। তো যাই হোক, ভিডিওটি আশা করি ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে জুড়ে যাওয়ার অনুরোধ রইল। তাহলে আমি ছাদ বাগান সংক্রান্ত যে সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো যাই হোক, তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরো বেশি করে গাছ লাগান। ধন্যবাদ।